হ্যালো বন্ধুরা, জব ক্যারিয়ার বিল্ড চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত চলে আসলাম নতুন একটি জব সার্কুলার নিয়ে। সদ্য প্রকাশিত সমাজসেবা অধিদপ্তরের জব সার্কুলার নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানবো। সো মূল ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী আপলোডকৃত ভিডিওটির নোটিফিকেশন আপনি খুব সহজেই পেতে পারেন। তো চলে যাচ্ছি আমি মূল ভিডিওতে। সদ্য প্রকাশিত হয়েছে সমাজসেবা অধিদপ্তরের 349 জনের বিপরীতে 32টি পদে একটি বিশাল সার্কুলার। তো আজকে আমরা সার্কুলারটি বিস্তারিত জানবো এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানবো, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটাও আমরা জানবো এবং কারা আবেদন করতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তর সমাজ সেবা ভবন প্রশাসন 2 শাখা, প্রকাশিত হচ্ছে 7ই মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা দেখে নেই কি কি প্রয়োজন এবং কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার। প্রথমে রয়েছে প্রধান সহকারী হেড অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 13, 11,000 থেকে 26,000 বেতন স্কেল, স্থায়ী রাজস্ব এবং পদের সংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ আপনি যে বিভাগে কোঠা রয়েছে সেই বিভাগে অনুযায়ী যদি আপনি থাকেন তাহলে আপনার আবেদনের বয়স 35 বছর পর্যন্ত শিথিলযোগ্যতা রয়েছে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই দেখে নিই: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, মানে তারা আবেদন করতে পারবে না, তাদের জন্য কোঠা খালি নেই। কিন্তু এতিম, শারীরিক প্রতিবন্ধকতার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দ্বিতীয় রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,000 পর্যন্ত, অস্থায়ী রাজস্ব, পদের সংখ্যা 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সম্মান ডিগ্রি, কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজি 30 অক্ষরের হতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ। এবং যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, ঠিক সেম আগেরটার মতোই। এরপর 3 নাম্বার রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13 এবং এরও বেতন স্কেল 11,000 থেকে 26,000 পর্যন্ত এবং খাত স্থায়ী রাজস্ব, পদ সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, লিপি প্রতি মিনিটে 50, বাংলায় এবং ইংরেজিতে 80, কম্পিউটার মুদ্রণে সর্বনিম্ন প্রতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। 4 নম্বর রয়েছে ইনস্টিটিউটর, এর গ্রেড রয়েছে 13, 10,000 থেকে 24,000 পর্যন্ত বেতন স্কেল, খাত স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা। 5 নম্বরে রয়েছে ইনস্টিটিউটর ফর ট্রেড কোর্স, গ্রেড 14, সেম আগেরটার মতোই, স্থায়ী রাজস্ব এবং এখানে পদের সংখ্যা আছে 3টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে ওয়াশিং, জেনারেল ফিটিং, ব্রিকলেইং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, রেডিও, টেলিভিশন, বয়লার ও লাইভস্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজ প্রশিক্ষণ এই সম্পর্কে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর রয়েছে স্টোর কিপার, 6 নম্বর রয়েছে স্টিরিও টাইপিং মেশিন অপারেটর, পদের সংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। এরপর 7 নম্বর রয়েছে কাম কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা এখান থেকে পড়ে নেবেন। 8 নম্বর রয়েছে ফিল্ড সুপারভাইজার, পদের সংখ্যা 20টি এবং গ্রেড 14। 9 নম্বর রয়েছে গ্রাজুয়েট টিচার, গ্রেড 14, পদের সংখ্যা 14টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রিধারী অধিকার প্রাপ্ত। 9 নম্বর রয়েছে গ্র্যাজুয়েট টিচার। 10 নম্বর রয়েছে অফিসার সহকারী কাম, 10 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিত, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, স্থায়ী রাজস্ব এবং এখানে পদের সংখ্যা 57টি। 11 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16,
বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০। খাত অস্থায়ী রাজস্ব এবং এখানে পদের সংখ্যা ৩১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার এখানে প্রতি মিনিটে বাংলায় ২০, ইংরেজিতে ২০ অক্ষর গতিসম্পন্ন হতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ১২ নম্বর রয়েছে হিসাব সহকারী, পদের সংখ্যা ৮টি। ১৩ নম্বর রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা ৪টি। ১৪ নম্বরে রয়েছে টেলিফোন অপারেটর, পদের সংখ্যা ৮টি। ১৫ নম্বরে রয়েছে বেঞ্চ সহকারী, পদের সংখ্যা ৮টি। ১৬ নম্বরে রয়েছে নার্স, পদের সংখ্যা ৪টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ থাকতে হবে। ১৭ নম্বরে রয়েছে কম্পাউন্ডার। ১৭ নম্বরে রয়েছে কম্পাউন্ডার, গ্রেড ১৬, বেতন স্কেল ৯৩০ থেকে ২২,৪৯০। স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা ৩২টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয় সার্টিফিকেট। এখানে কিন্তু সব পদের ক্ষেত্রে এখানে যে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না। ১৮ নম্বর রয়েছে গাড়ি চালক, পদের সংখ্যা ২টি, কিন্তু এটা অস্থায়ী রাজস্ব। এরপর ফটোকপি অপারেটরে রয়েছে গ্রেড ১৮, ৮,৮০০ থেকে ২১,৩১০। এখানে পদের সংখ্যা ২টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এখানে বলছে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মেহেরপুর ও বরিশাল, ঝালকাঠি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রার্থীগণ আবেদন করতে পারবে। এরপর রয়েছে কারিগরি প্রশিক্ষক উপজেলা। এখানে বলা হচ্ছে কম্পিউটার ২ জন, মোবাইল ভিডিও ১টি, সেলাই ও উপলব্ধ ২টি, বৈদ্যুতিক হাউজিং ওয়ারিং ১, ওয়ারিং ১, নার্সারিতে ১, মৎস্য পোল্ট্রিতে ১ এবং বুটিক বা বুটিকে ১। মোট ১১টি পদ রয়েছে, সেক্ষেত্রে যোগ্যতা দেখে নেবেন। এরপর রয়েছে হেল্পার, পদের সংখ্যা ২টি। ২২ নম্বর রয়েছে ফিডার ইন্টেন্ট, পদের সংখ্যা ৮টি। ২৩ আয়া, পদের সংখ্যা ৫টি। ২৪ অ্যাটেন্ডেন্ট, গ্রেড ২০, পদের সংখ্যা ২টি। ২৫ দারোয়ান, গ্রেড ২০, পদের সংখ্যা ৪টি। ২৬ নিরাপত্তা প্রহরী, স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা ১৫টি, ন্যূনতম ৮ম শ্রেণী পাস। ২৭ নম্বর রয়েছে বাবুর্চি, স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা ২০টি, ন্যূনতম ৮ম শ্রেণী পাস এবং কুকিং এ অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতা। ২৮ নম্বর রয়েছে সহকারী বাবুর্চি, ২৯ নম্বরে রয়েছে মালি, ৩০ নম্বরে রয়েছে পরিচ্ছন্ন কর্মী, ৩১ নম্বরে রয়েছে অফিস সহায়ক, গ্রেড ২০, ৬৭ জন পদের সংখ্যা এবং ৩২ নম্বরে রয়েছে বার্তাবাহক, গ্রেড ২০, স্থায়ী রাজস্ব এবং পদের সংখ্যা ৪টি। এই গেল আপনার পদের সংখ্যা এবং পোস্টের নামগুলো, শিক্ষাগত যোগ্যতা এবং কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সে বিষয়ে। এখন আমরা দেখে নিই আবেদন প্রক্রিয়াটি। আবেদন শর্তাবলী, আবেদন পদ্ধতি আমরা দেখে নিই একবার। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের উপকার আসবে এবং আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আবেদনটি করতে হয়। তাই অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো নিয়োগের জন্য আবেদনকারী সাধারণত প্রার্থীর বয়স ১/৪/২০২৪ তারিখ ১৮ থেকে ৩০ বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৮ থেকে ৩২ বছর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ২ নম্বরে রয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। ৩ নম্বরে রয়েছে আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য নিবন্ধিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। তো কি কি কাগজ রয়েছে প্রয়োজন দেখে নেই। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা, প্রযোজ্য ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। এরপর রয়েছে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক জারিত সনদপত্র। এরপর রয়েছে শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার ও বিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকার সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ, মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পিতামাতা, পুত্র কন্যাগণের পিতামাতা সহ মুক্তিযোদ্ধাদের সনদপত্র।
এরপর রয়েছে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যার পুত্র কন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। 4 নম্বর রয়েছে কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে স্থগিত বা বাতিল করার ক্ষমতা রাখে। 5 নম্বর রয়েছে আবেদনপত্রের পূরণ সংশ্লিষ্ট শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটে tss.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আমি এটা দেখিয়ে দেবো ভিডিও শেষে। আবেদনের সময়সীমা। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ সময় 1/4/2024 সকাল 10টা থেকে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 21/4/2024 রাত 11টা 59 পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর পরীক্ষার ফি জমা দিতে পারবে। পরীক্ষার ফি এবং কিভাবে আবেদন করতে হয় সেটা নিয়ে আমরা অনলাইন আবেদনপত্র প্রার্থীর রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেলে স্ক্যান করতে হবে। নির্ধারিত স্থানে আপলোড করবেন এবং ছবির সাইজ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ 160 কেবি বেশি হতে পারবে না। আমি এই ভিডিও শেষে দেখিয়ে দেব। অনলাইন আবেদন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিক সম্পর্কে প্রার্থী সঠিকভাবে নিশ্চিত হতে হবে। প্রার্থী অ্যাপ্লিক্যান্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় বিষয় হিসেবে সংরক্ষণ করবে। এসএমএস প্রেরণের নিয়মগুলি ও পরীক্ষার ফি প্রদান। অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন ভিউ দেখা যাবে এবং নির্ভুলভাবে আবেদনপত্র সম্পূর্ণ হবে। আমরা আবেদনপত্রের লাস্ট পেজে চলে আসছি। এখানে সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট করে রাখতে হবে বা ডাউনলোড করে রাখতে হবে। এখানে আবেদন ফিটা বলা হয়েছে। নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ 1 থেকে 18 নং পদের জন্য বা 1 থেকে 18 নং পোস্টের জন্য 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ সহ মোট 223 টাকা প্রেরণ করতে হবে এসএমএস এর মাধ্যমে এবং 19 থেকে 32 নং পদের জন্য 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা মোট 112 টাকা আবেদনের 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। এখানে আবেদনের পর কিভাবে এসএমএস প্রেরণ করতে হবে সে প্রক্রিয়াটা বলা হয়েছে। এসএমএস এর অপশনে গিয়ে DSS বড় হাতের তারপরে স্পেস দিয়ে ইউজার আইডি, আপনি যে আবেদনটি করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডিকে এখানে মেসেজে লিখতে হবে, তারপর সেন্ড করতে হবে 16222 নম্বরে। ফিরতি আপনি একটি এসএমএস পাবেন। তার আগে এক্সাম্পলটি দেখতে এক্সাম্পলটি দেখে নিতে পারেন। তারপরে একটি রিপ্লাইতে আপনি একটি এসএমএস পাবেন এবং একটি পিন নাম্বার পাবেন এবং আপনি যদি রাজি থাকেন টাকাটি পেমেন্ট করতে এবং আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা থাকে এবং আপনি রাজি থাকেন যদি পোস্টের জন্য টাকাটি পেমেন্ট করতে, তাহলে পরবর্তী মেসেজে আপনার অপশনে গিয়ে টাইপ করতে হবে DSS স্পেস ইয়েস, যে পিন নাম্বারটি পেয়েছিলেন প্রথম মেসেজে সেই পিন নাম্বারটি ডায়াল করে এরপর 16222 নম্বরে সেন্ড করতে হবে। পরবর্তী মেসেজে আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন এবং একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন। পরবর্তী এডমিট প্রকাশিত হলে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড থেকে আপনি এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং যে পরীক্ষার যে কোনো সংক্রান্ত তথ্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড থেকে প্রবেশ করে আপনি জানতে পারবেন। তো এই ছিল মূলত সার্কুলারটি বিস্তারিত। এখন আমরা চলে যাচ্ছি মূল ওয়েবসাইটের লিংকে, যেখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটের লিংক। ওয়েবসাইটের লিংকটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনি চাইলে লগ ইন করতে পারবেন বা এখানে আসতে পারবেন। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনস্ট্রাকশন। আমরা বেসিক ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে ছবির কথা বলা হয়েছে যে 300x300 পিক্সেলের ছবি দরকার হবে এবং যেটার সাইজ 100 কিলোবাইটের বেশি হবে না এবং 300x80 পিক্সেলের সিগনেচার হতে হবে যেটার সাইজ 60 কেবির বেশি হবে। এখান থেকে যদি আপনি ছবি এবং সিগনেচার রিসার্চ করতেছেন তাহলে এখান থেকে এই ওয়েবসাইটে এসে আপনি ছবি এবং সিগনেচার রিসার্চ করে নিতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে ফটো এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করতে হবে এবং 3 নম্বরে বলা হয়েছে যে
আপলোড করা সাবমিট করা ফাইলটি একটি অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নিতে হবে। তো আমরা চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মে। অ্যাপ্লিকেশন ফর্মে এসে এখান থেকে অ্যাপ্লাই অপশনটা সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর আপনি যে পদের সংখ্যাগুলো রয়েছে সেই পদের অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে আপনি পোস্টগুলো দেখতে পাবেন। আপনি যে পোস্টে আবেদন করতে চান এবং যে পোস্টে আবেদন করতে ইচ্ছুক আপনি সেই পোস্টটি পাশে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি যদি হেড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চাই তাহলে হেড অ্যাসিস্ট্যান্ট পদটি সিলেক্ট করে নেক্সটে বাটনে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন যে একটা ফর্ম ওপেন হয়েছে। এই ফর্মটা আমাদের পূরণ করতে হবে এবং ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো সাপোজ এখানে দেখতে পাচ্ছেন যে উপরে পদের নাম দেওয়া রয়েছে হেড অ্যাসিস্ট্যান্ট। আপনি যদি এখানে ডিপার্টমেন্টাল অ্যাপ্লিক্যান্ট হয় তাহলে এই মার্কটায় টিক করে দিবেন, আর যদি না হন তাহলে এটা টিক দেওয়ার দরকার নেই। তারপর অ্যাপ্লিক্যান্ট নেমটি এখানে বড় হাতে দিয়ে দেবেন, আবেদনকারী নামটি বড় হাতে দেবেন। তারপর ফাদার্স নেম আবেদনকারী বাবার নাম, এই বক্সে আবেদনকারী বাবার নাম দিয়ে দেবেন। তারপর মাদার্স নেম দিয়ে দেবেন। মনে রাখবেন এগুলো কিন্তু আপনার এনআইডি কার্ড অথবা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অনুযায়ী দিবেন। তারপর এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন, দিয়ে মান্থ, ইয়ার, ব্লাড গ্রুপ প্রত্যেক গ্রুপটি দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে যেগুলো রেড মার্ক বা রেড স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে বা অবশ্যই পূরণ করতে হবে। রিলিজিয়ন সিলেক্ট করে দেবেন, হিন্দু হলে হিন্দু, বৌদ্ধ হলে বৌদ্ধ, মুসলিম হলে মুসলিম। জেন্ডার সিলেক্ট করবেন, মেল, ফিমেল। তারপর ইথনিক মাইনরিটি, যদি আপনি মাইনরিটি হন তাহলে ইয়েস দেবেন, আর না হলে নো। অরফান হলে ইয়েস, না হলে নো, এবং মুজিবনগর হলে ইয়েস এবং না হলে নো। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হলে ইয়েস দিয়ে দেবেন এবং না হলে নো। সিম্পল। আনসার ভিডিও করে থাকলে ইয়েস দেবেন, না থাকলে নো। ফ্রিডম ফাইটার কোটা হলে এখান থেকে ফ্রিডম ফাইটার কোটার যে অপশনগুলো আছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি না হয় এখানে সিলেক্ট করার দরকার নেই, নাম লিখে সিলেক্ট করে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে। ন্যাশনাল আইডি কার্ডে যদি থাকে ইয়েস দিয়ে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। যেকোনো একটা দিলেও চলবে, তবে এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়াই বেটার। ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি সিঙ্গেল হন সিঙ্গেল সিলেক্ট করে দেবেন, ম্যারিড হলে আপনার স্ত্রী বা স্বামীর নামটি এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। কেয়ার অফ, আপনি যদি বাবার বাসা থাকেন বাবার নাম দিয়ে দেবেন এবং যদি স্বামীর বাসা থাকেন স্বামীর নাম দিয়ে দেবেন। ভিলেজ, টাউন, এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের যে ফুল অ্যাড্রেসটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন, ভিলেজ, পোস্ট অফিস, থানা এগুলো। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, তারপর উপজেলা এবং পোস্ট অফিস, পোস্ট কোড। যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস বক্সে ক্লিক করে দেবেন, আর যদি সেম না হয় তাহলে এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে সেটি লিখে দেবেন। তারপর মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বারটি সচল মোবাইল নাম্বার দেবেন যাতে পরবর্তী সকল মেসেজ নাম্বারটি আসে, এবং পুনরায় সেই নাম্বারটি এখানে ট্যাগ করবেন। এবং একটি ইমেল অ্যাড্রেস দরকার পাবে, ইমেল অ্যাড্রেস এখানে ম্যান্ডেটরি না দিলেও চলবে। এরপর রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা ঘরটি। এখানে এসএসসি ইনফরমেশন গুলো দিতে হবে, এক্সাম নেম দিতে হবে, এসএসসি সিলেক্ট করে দিবেন, বোর্ড সিলেক্ট করে দিবেন যে বোর্ড থেকে আপনি পাস করেছেন। এরপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজাল্ট। যে রেজাল্ট যদি আপনার সিজিপিএ হয়, জিপিএতে হয় তাহলে এখানে কতর মধ্যে, যদি 4 এর মধ্যে হয় তাহলে 4 সিলেক্ট করে দেবেন, 5 এর মধ্যে হয় 5 সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনার জিপিএ নাম্বারটি বসিয়ে দিবেন। এরপর গ্রুপ সায়েন্স, আর্টস, কমার্স সিলেক্ট করে দিবেন। এবার পাসিং ইয়ার কত সালে পাস করেছেন। এখানে এটি পূরণ করার আগে আপনি এগুলো আগে থেকে একটি জায়গায় লিখে রাখবেন যাতে পূরণ করতে গেলে বেশি টাইম না হয়। যদি এখানে বেশি টাইম লেগে যায় তাহলে ফর্মটি আবার পুনরায় সাবমিট করবে না, আবার পুনরায় ফর্মটি পূরণ করে আবার সাবমিট করতে হবে। তাই দ্রুত যাতে আপনি ফর্মটি পূরণ করতে পারেন সেই জন্য এগুলো তো হাতের কাছে লিখে রাখবেন। ঠিক সেম ভাবে এসএসসির ঘরটা পূরণ করবেন, এক্সামিন নেম, বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট, পাসিং ইয়ার এগুলো পূরণ করে দেবেন। তারপর গ্র্যাজুয়েশন কোথা থেকে কমপ্লিট করেছেন এখান থেকে বিবিএ, বিএসসি, অনার্স যেগুলো সম্পন্ন করেছেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর রেজাল্ট, সাবজেক্ট কোন সাবজেক্টের উপর আপনি অনার্স করেছেন, তারপর পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন, ইউনিভার্সিটির নেম এবং কোর্স ডিউরেশন। যদি মাস্টার্স থাকে তাহলে মাস্টার্স সিলেক্ট করে দেবেন, আর যদি মাস্টার্স না থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করার দরকার নেই। তবে এখানে ভ্যালিডেশন কোড রয়েছে, এখানে যে কোডটি দেখা যাচ্ছে হুবহু এখানে টাইপ করে এই বক্সে ক্লিক করে নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে আপনাকে প্রিভিউ দেখাবে, আপনি যে ফর্মটি পূরণ করছেন তার ফুল প্রিভিউটি দেখাবে এবং লাস্টে আপনি
ছবি এবং সিগনেচার আপলোড করে সাবমিট করে দেবেন। সাবমিট করা হলে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন। এই অ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড করে রাখবেন। আপনি যদি নিজে আবেদনটি করে থাকেন তাহলে কম্পিউটারে ডাউনলোড করে রাখবেন, পরবর্তীতে প্রিন্ট করে নেবেন কম্পিউটার দোকান থেকে। আর যদি আপনি কম্পিউটার দোকান থেকে আবেদনটি করে থাকেন তাহলে কম্পিউটার দোকান থেকে পিডিএফটি নিয়ে নেবেন। এই ছিল ভিডিওটি। যদি কোথাও বুঝতে সমস্যা হয়, কোনো পয়েন্টে যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী জব নিউজটি আপনি খুব দ্রুত পেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।